নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বর্ষাকাল শুরু হয়ে গেছে আর আমার রজনীগন্ধা গাছগুলোতে খুব সুন্দর সুন্দর স্টিক বেরিয়েছে। ভাবলাম সবার প্রথমে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেক দিন ধরেই বলছিলে দিদি তোমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু শেয়ার করো। অশ্মি হওয়ার পর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কিছু নেই বললেই চলে। যা পাই তাই ইউজ করি। হেয়ার কেয়ারতে একদমই কোনো কিছু নেই। স্কিন কেয়ার তবুও টুকটাক মাঝে মধ্যে করি, সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। স্নান করে এসেছিলাম, স্নান করে আসার পর আমি একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপর অশ্মিকে ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম। অশ্মি এখন ঘুমিয়ে গেছে, তো তারপরে বাকি স্কিন কেয়ারটা আমি এরপর করে নিই। প্রত্যেক দিনই এরকমই হয়। তো আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা সিরাম, ভিটামিন সি একটা সিরাম প্লামের। খুব সুন্দর সিরামটা। এর আগে আমার দুটো এরকম ডিব্বা খালি হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এটা 3 নম্বরটাও শেষের দিকে দেখলে আর যে ওই ড্রপারটার কাজ করছে না, মানে এত তলানিতে ঠিকেছে আর কি, ড্রপারের সাহায্যে আর তোলা যাচ্ছে না। তো সেই জন্য এইভাবেতেই আর কি হেলিয়ে হাতের মধ্যে নিয়ে সেটাকে ইউজ করি। এরপরে যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার ওলের একটা ডে ক্রিম। এটা এত ভালো ক্রিমটা, মানে তোমাদের আমি কি বলবো। সে অনেক সময় বলে না বড় মাছের কাঁটাটারও একটা দাম আছে, সেই রকম আর কি। ওলের ক্রিম একটু এক্সপেন্সিভ হয় সেটা ঠিকই। এটা আমার প্রথম আমি এটা ইউজ করছি ওলের। এর আগে আমি কখনো ইউজ করিনি, কিন্তু এই ক্রিমটা আমার কতদিন যে যাচ্ছে তোমরা বললে বিশ্বাস করবে না। শীতকাল শুরু হওয়ার আগে থেকে আমি এটা ইউজ করছি, এভরি ডে ইউজ করি। সেটা আমার এখনও চলছে, মানে বুঝতে পারছো কত মাস চলছে এটা আমার। শীতকালে আমি রোজ ইউজ করেছি, কারণ শীতকালে একটা ক্রিম ইউজ করতেই হয়। গ্রীষ্মকালে প্রত্যেকদিন ইউজ করা হয় না, কারণ কাজের চাপে। আর তাছাড়া এত ঘাম হয়, যখন অতিরিক্ত গরম ছিল তখন তো আমি মুখে টোনার ছাড়া কিচ্ছু ইউজ করতাম না, কারণ এত ঘেমে যেতাম। চিপচিপে একদম ভালো লাগে না। আর আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো সেই জন্য তো আরও কিচ্ছু ইউজ করতাম না। কিন্তু যখন আর কি মনে থাকতো, ধরো সেরকম তো আর এরকম হয় না যে প্রত্যেক দিন আমি স্কিপ করে যাই, একদিন দুদিন হয়তো ইউজ করলাম না, তারপর আবার ইউজ করছি। তো এরকম করে করে আর কি ক্রিমটা আমার এখনও যাচ্ছে। এখন আমার কবে শেষ হবে আমি জানি না, তবে ক্রিমের যে কৌটোটা বা ডিব্বাটা সেটা হালকা হয়ে এসেছে, মানে শেষের দিকে। কিন্তু অনেক ভালো ক্রিম আর কি বলতে পারো এটা। এটাই আমার মেনলি স্কিন কেয়ার থাকে, ওই 1 মিনিট কি 2 মিনিটের, বাস। এর থেকে বেশি কিছু স্কিন কেয়ার আমি এখন করি না, মানে সময় পাই না। অশ্মি যতদিন একটু বড় হচ্ছে আমি নিজের দিকে খেয়াল দিতে পারবো না। আর হেয়ার কেয়ার তোমরা যদি বলে থাকো কী করো, কিছুই না, প্যারাশুটের যে নারকেল তেলটা হয় তো সেটা ইউজ করি। আর শ্যাম্পু যা পাই তাই ইউজ করি। হ্যাঁ, শ্যাম্পু এবং তার সাথে কন্ডিশনারটা আমি ইউজ করি। মানে এমন নয় যে শুধু শ্যাম্পু করি কন্ডিশনার ইউজ করি না, সেটা নয়। তবে কোনো ব্র্যান্ডেড নয় যে এটা ফিক্স নয় যে এটা ইউজ করতে হবে ওটা ইউজ করতে হবে, একদম না। যা পাই তাই ইউজ করি। তো এটাই হলো আমার এখন স্কিন কেয়ার, আর এটাই হলো আমার হেয়ার কেয়ার। চলো, স্কিন কেয়ার হয়ে গেছে। আর আজকে চুলটা ভিজিয়েছিলাম। প্রথম আমি চুল খুলে সিঁদুর পরতাম। তোমরাই আমাকে শিখিয়েছো যে চুল খুলে সিঁদুর পরতে নেই, চুল বেঁধে সিঁদুর পরতে হয়। তো তাই আমি এখন করি তোমাদের বলার পর থেকে, যে চুলটা একটুখানি বেঁধে নিই বা চুলে একটুখানি ক্লিপ দিয়ে দিই, তারপরে আমি সিঁদুর পরে নিই। বাস, দেখো আমার সিঁদুর পরে এখানে হয়ে গেল। এরপর চুলটা আমি খুলে দেবো। আর এটাই আমার এখনকার মতো লুক। তবে চুলটা আমি কতক্ষণ খুলে রাখতে পারবো জানি না, কারণ রান্নাঘরে কাজ আছে। রান্নাঘরে কাজগুলোতে চুল একদম খোলা হয় না। এরকম করে বর্ষাকালে যে আমার এত চুল পড়ছে যে কি বলবো। ওই রান্নাঘরেতে চলে যাই আর চুল সেই খোপার মতো করে আমি রেখে দিই, শোকায় না। বাস, আর বর্ষাকালে একটু চুল তো বেশি ওঠেই ওঠে। তো যাই হোক, স্কিন কেয়ার হেয়ার কেয়ারের কথা চলে গেল। এরপরে আসি মেন কথায়, সেটা হচ্ছে 2-3 দিন আগে আমার জন্মদিন গেছে। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তাই সেলিব্রেশনের কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। তার জন্য আমারও একটু মন খারাপ ছিল। আর আমার থেকেও তো আমার মায়ের বেশি মন খারাপ ছিল, যে এতগুলো বছর ছোট থেকে মা সমস্ত কিছু পালন করে এসেছে, সেলিব্রেট করে এসেছে, কিন্তু বিয়ের পরের বাড়িতে মা আছে, আমিও ধরো রয়েছে ও শ্বশুর বাড়িতে, আমিও কিছু বলতে পারিনি, আর আমার মা তো কিছু বলতে পারবেই না। কিন্তু সেটা তোমাদের দাদাভাই গতকালকে এসেছে, তোমরা দেখেছো। তো তোমাদের দাদাভাই আসার পর তোমাদের দাদাভাই ঠিক করেছে আজকে আমার বার্থডেটা সেলিব্রেশন করবে। তো তার জন্য তো আমার মা প্রচণ্ড
প্রচণ্ড খুশি যে হ্যাঁ এর ফাইনালি আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো আমারও তো খুশি, তো অবশ্যই আমিও তো অনেক খুশি। সকাল সকাল তোমার দাদাভাই চলে গিয়েছিলো বাজার মাংস আনতে, মানে চিকেন নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, প্রচুর কিছু জিনিস নিয়ে এসেছে। দু রকমের মিষ্টি নিয়ে এসেছে, একটা মানে একরকম হলো রসগোল্লা আর একরকম ওই কালো জাম বা গোলাপ জাম যেটাকে বলো, তো সেটা নিয়ে এসেছে। আসলে গোলাপ জামটা খেতে ভালোবাসে আমার মেয়ে, প্রত্যেক দিন ও একটা করে গোলাপ জাম খাবেই খাবে। আর মানে আমার মেয়ে, আমি অনেক সময় বলি যে আমার মেয়ে হচ্ছে এই আমার শ্বশুরবাড়ির মিক্স অ্যান্ড ম্যাচ, মানে কিছুটা ওর দাদুর কাছ থেকে পেয়েছে আর কিছুটা তোর বাবার কাছ থেকে পেয়েছে আর কিছুটা ওর ঠাকুমার কাছ থেকে পেয়েছে। কালো জামগুলো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা খেতে প্রচুর ভালোবাসে অন্যান্য মিষ্টির তুলনায়। ল্যাংচা বা কালো জাম এই জাতীয় জিনিসগুলো খেতে বেশি ভালোবাসে। আর অস্মিকেও আমি দেখেছি তাই, যে রসগোল্লা বা অন্যান্য মিষ্টির থেকে এই কালো জাম বা গোলাপ জাম বা ল্যাংচা এই সমস্ত জিনিসগুলো খেতেও বেশি ভালোবাসে। তো আজকে সকালবেলায় ও জলখাবারের জন্য নিয়ে এসেছে জিলাপি আর চপ, আর চিকেন নিয়ে এসেছে, দু রকমের মিষ্টি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, আপাতত এইগুলো নিয়ে এসেছে। তো আমি এগুলো এখন একটি প্যাকেট থেকে বার করে একটা জায়গায় রাখলাম, যখন জলখাবার খাওয়া হবে তখন সবাইকে আমি একসাথে বেড়ে দেবো। এরপরে আমাকেও বললো যে চিকেনটা একটু ভালো করে ধুয়ে রাখতে। বাজার থেকে নিয়ে আসার পর চিকেনটা আমি সবসময়তেই ধুয়ে রেখে দিই, তারপর যখন রান্না করা হবে তো ভালো করে একটা বড় জামবাটির মধ্যে ঢেলে একটা একটা করে চিকেনকে আমি ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিই যাতে ওর মধ্যে কোনো কিছু লেগে না থাকে। তো ওটা ধুয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দুটো যে কাগজি লেবু হয়, তো সেই কাগজি লেবুকে ওর মধ্যে রস আর কি দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করতে আর কোনো কিছুই দিই না, সাধারণত এটাই করি যে শুধুমাত্র ওই কাগজি লেবুর রসই আর কি দিয়ে দিই। এতে কি হয় বলো তো, মাংসটা খারাপ হয়ে যায় না। আর তাছাড়া হয়তো অনেক সময় এমন হয় না যে মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেল, তো গা থেকে ছেড়ে ছেড়ে পড়ে যায়, মানে একদম যে কীরকম একটা হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে গেলে। কিন্তু এক্ষেত্রে যদি তুমি লেবুর রস মাখিয়ে রাখো, ওই গা থেকে ছেড়ে পড়ে যাওয়ার ওরকম একটা ব্যাপার থাকে না, যদি একটু বেশি সিদ্ধ হয়েও যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি যদি বাড়িতে লেবু থাকে তাহলে সেই লেবুটা আমি লেবুর রস আর কি দিয়ে রাখি। এবারে সবার জলখাবারের পালা। তো জলখাবারে তোমাদেরকে তো প্রথমেই বললাম তোমাদের দাদাভাই নিয়ে এসে যে জিলাপি চপ, সেগুলি প্রথমে আর কি বেড়ে দিচ্ছিলাম। তো জিলাপি চপটা বাড়ার পর দেখলাম যে বাটিগুলো তো ভর্তি হয়ে গেল, কিন্তু আগের দিনে ঘুগনি বানিয়েছিলাম তোমাদের মনে আছে, তো সেই ঘুগনিটা কিছুটা বেঁচে গিয়েছিলাম ফ্রিজে। তো মাকে বললাম কি করব, আমার দু মাই বললো যেহেতু ওরা সংসারী মানুষ, বললো ফ্রিজে যেহেতু ছিল নষ্ট তো হবেই না, তো ওটাকে একটুখানি গরম করে সবাইকে জলখাবারের মধ্যে আজকে দিয়ে দিতে, তাহলে ওটা আর কি উঠে যাবে আর নষ্ট হবে না। তো আমি সেটাই করেছিলাম, সকালবেলাতেই ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। তারপরে যখন একটু নর্মাল টেম্পারেচারের মধ্যে এসেছিলো তারপরে আমি সেটাকে গরম করে নিয়েছিলাম। তো গরম করা হয়ে গেছে। তো এরপরে আমি ভাবছি তাহলে আমি ঘুগনিগুলো দেবো কোথায়, যদি আমি বাটিগুলোর মধ্যেই চপ আর জিলাপি দিয়ে দিই, ঘুগনিগুলো তো দেওয়ারও জায়গা করতে হবে। তো সেই জন্য আমি আবার এই যে প্লেটগুলো হয় না, চীনামাটির যে সাদা সাদা যে ডিশগুলো হয়, আমাদের বাড়িতে এখন এগুলোই থাকে। যে কোনো মধ্যবিত্তের বাড়িতেই দেখবে এই চীনামাটির প্লেট তোমরা পাবেই পাবে। লোকজন এলো বা কেউ কোনো আত্মীয় স্বজন এলো বা যে কেউ এলো কাউকে মিষ্টি জল দিতে বা চা দিতে আর কি, চায়ের সাথে যখন বিস্কুটটা তুমি দেবে তখন ওই কাপ ডিশ আর কি দেওয়ার জন্য ওই ডিশ তোমরা পাবেই পাবে। তো আমাদের বাড়িতেও সেরকমই আছে। তো সেখান থেকে আমি কি করলাম, চপ আর জিলাপিগুলো দিয়ে দিলাম ডিশেতে, আর যে ঘুগনিগুলো ওই বাটিতে করে সবার জন্য বেড়ে দিলাম। পেয়ারা খেতে আমার এত ভালো লাগে, আর এখানেতে আমি পেয়ারা জিনিসটাকে খুব মিস করি, কারণ আমার বাবার বাড়িতে ওখানে তো বড় পেয়ারা গাছ আছে তোমরা তো জানো। তো ওখানে ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, আর আমার তো প্রিয় ফল পেয়ারা। তো কালকেই আমি বলছিলাম যে জানো স্যাঙ্গাত মায়েরা আমাদেরকে প্রত্যেক বছর পেয়ারা দিয়ে যায়, মানে আমার মায়ের কাছে গল্প করছিলাম। তো আজকে দেখি সকালবেলাতেই যখন আমি এই সমস্ত জলখাবার সব কিছু রেডি করছি, স্যাঙ্গাত মা আমাকে ডাক দেয় আর বলে পেয়ারা নিয়ে যা। আর আমি তখনই বলি যে তোমার নাম এই কিছুক্ষণ আগে করছিলাম যে স্যাঙ্গাত মা প্রত্যেক বছর পেয়ারা দিয়ে যায়, আর ওদের কাছে পেয়ারাগুলো সেই একদম দোকানে বা বাজারে যে কেনা পেয়ারাগুলো হয় না, ঠিক ওই রকম বড় বড় পেয়ারা হয়, মানে খুব সুন্দর খেতে হয়। প্রত্যেক বছরই দিয়ে যায়, আর এবছরও দিয়ে গেল। পেয়ারাগুলো আমরা সবাই মিলে পরে ভাগ বাটোয়ারা করে খেয়েছিলাম। তারপরে আমি চলে এলাম ছাদে এসেই অস্মির কিছু
পাশে বালিশ আর আমাদের কিছু পাশে বালিশ ছিল। তো রোদ উঠেছে দেখলাম একদম কটকটে, তো ভাবলাম যে বালিশগুলোকে দিয়ে যাই। কিছু মাথার বালিশও ছিল, সেগুলো ভাবলাম যে দিয়ে যাই, কারণ এই বর্ষাকালে দেখবে কোনো কিছু হোক আর নাই হোক কেমন একটু স্যাঁতস্যাঁতে করে, যেহেতু ড্যাম ওয়েদার থাকে, চারিদিকে বৃষ্টি পড়ছে। তো ছাদে যেহেতু এলাম, তো সেজন্য ভাবলাম যে অস্মির যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো একটুখানি ভালো করে উল্টে পাল্টে দিই। আজকে বিছানার চাদরটাও ওয়াশ করা হয়েছিল, অবশ্য সব কিছুই মাই ওয়াশ করে দিয়েছে, আমাকে কিছু করতে দেয়নি। তো যাই হোক, চলো সব যেগুলো আর কি শুকিয়েছে সেগুলো নিয়ে নিচে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো একটুখানি উল্টে পাল্টে রেখে দিয়ে যাব। যেহেতু আমার জন্মদিন আজকে সেলিব্রেট হচ্ছে, তো তার জন্য আজকে রান্না বান্না সব কিছু করছে তোমাদের দাদাভাই নিজের হাতে। ভিডিওটা করতে গিয়ে দেখলাম যে আমি যে সকালবেলায় টিপ পরেছিলাম, এত রান্নাঘরে কাজকর্মে গরমে আর কি ঘেমে গেছি, টিপ আমার ঘেঁটে এদিক ওদিক হয়ে গেছে, যেটা আমি খেয়াল করিনি এতক্ষণ ধরে। ভিডিওটা করতে গিয়ে যখন নিজেকে ক্যামেরায় দেখছি তখন দেখি আমার টিপটার কি অবস্থা। তো আমি এখন পেয়ারা কাটছি সবার জন্য, যে পেয়ারাগুলো সাঙ্গাতমা দিয়ে গেছিলো, তো সেই পেয়ারাই সবার জন্য কাটছি। আর তোমাদের দাদাভাই ওখানে করছে নিজের হাতে রান্না আমার জন্মদিন উপলক্ষে। আসলে আমি ওকে বলেছিলাম যে অস্মি যখন এখন ঘুমাচ্ছে আর মা যেহেতু আছে, চলো রান্নাটা আমি করে দিই, তোমাকে গরমে এত গরমে কষ্ট করে রান্না করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও আবার। তখন ও বলে যে প্রত্যেক বছরই তোমার জন্মদিনে রান্না আমি নিজের হাতে করি, তো এই বছরও করব। হ্যাঁ, আমার জন্মদিনের প্রত্যেক বছর, মানে যতদিন আমার বিয়ে হয়েছে 4 বছর, 4 বছরে 4টে বছরে 4টে জন্মদিন, তো সেই প্রত্যেকটা জন্মদিনই ও নিজের হাতে রান্না করেছে। শুধু এক বছর আমি আমার বাবার বাড়ি গেছিলাম, তখন তো আমার বাবার বাড়িতে সবাই রান্না করেছিল। এ বাড়িতে যতদিন আমি ছিলাম আর কি, জবার 2বার কি 3বার, তো ততবারই তোমাদের দাদাভাই নিজের হাতে রান্না করেছে সব কিছু আমার জন্য। হ্যাঁ, তাতে আমি হেল্পার অবশ্যই ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ছিলাম বলতে পারো। আজকে যেমন রয়েছে যে টুকটাক কী কাজ সাহায্য লাগবে কি না লাগবে সেগুলো আজকেও ওকে করে দিচ্ছি। তো ওর জন্মদিনে আমি রান্না করি, আমি ওকে কোনো কিছুই করতে দিই না। ওর স্পেশাল মানে ওর যে প্রিয় প্রিয় রান্নাগুলো থাকে, যেগুলো বেশি খেতে ভালোবাসে, সেগুলো আমি ওর জন্য রান্না করি। যেমন ধরো ও তোমাদের দাদাভাই মাটন খেতে প্রচুর ভালোবাসে, তো আমি চেষ্টা করি সেটা নিজের হাতে বানানোর জন্য। এমনকি আমি চেষ্টা করি মাটনটা যাতে আমি আমার টাকা দিয়ে কিনতে পারি। মানে তোমাদের দাদাভাই তো বাজার থেকে নিয়ে আসে, আমি তো আর বাজার থেকে কিনে আনি না, কিন্তু আমি টাকাটা দিয়ে দিই, বলি তোমাকে মাটনটা আমি খাওয়াচ্ছি, এরকম হয়। আর আমার যেহেতু মাটন অতটা পছন্দের নয়, আমি যেমন চিকেন খেতে খুব ভালোবাসি, তোমার দাদাভাই বলেছিল চিকেন আনবো না মটন আনবো যাওয়ার সময়, আমি বলেছিলাম যে না, মটন আমি খাই না খাই, বিয়ের আগে তো একদমই খেতাম না। তোমাদের দাদাভাইয়ের চাপে পড়ে জোরে পড়ে তোমাদের মটন খাওয়া কি তোমাদের দাদাভাই শিখিয়েছে আমাকে, এখন আমি একটু আধটু খাই, কিন্তু চিকেনটা বেশি আর কি প্রিয়। তো সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি চিকেনই নিয়ে এসো, চিকেনই হবে আজকে। তো সেই জন্য তোমাদের দাদাভাই জন্মদিনে আমি রান্না করি, আর আমার জন্মদিনে তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিজের হাতে প্ল্যান করে, নিজের হাতে বাজার করে নিয়ে আসে, নিজের হাতে রান্নাবান্না করে, সব কিছু ডেকোরেট করে, তারপর আমাকে এমনকি বেড়ে পর্যন্ত দেয়। তবে আজকে তোমাদের দাদাভাই শুধুমাত্র চিকেনটাই রান্না করেছিল, আর বাকি যে সমস্ত রান্নাগুলো হয়েছিল সেগুলো আমার শাশুড়ি মা করেছিল। তো এখন আমরা দুজনে মিলে একসাথে রান্না করছি। তোমরা আমাকে কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার আগের রান্নাবান্নাগুলো মিস করছি, তুমি রান্না করতে, দাদাভাই আসতো একসাথে রান্না করতে, তো সেরকম মিস করছো। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ওই মিস করা জিনিসটা কিছুটা হলেও কমবে, কারণ এইভাবে একসাথে রান্না সচরাচর হয়ে ওঠে না। কিন্তু আজকে একটা বিশেষ দিন উপলক্ষে সব কিছু করছি। তো বাড়িতে যেহেতু টমেটো ছিল না, আমাকে বলে কিষানের যে রয়েছিল ওই টমেটো সসটা, সেটা আনতে, সেটা ফ্রিজ থেকেও কিনে দিয়েছিলাম, তো সেটা দিয়ে রান্না হচ্ছে। তো ওকে বলেছিলাম যে অল্প করে দিতে, কারণ একটা দেখবে সসের আর একটা ফ্রেশ টমেটোর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে। ফ্রেশ টমেটো তুমি 2-3টে দাও, খেতে দারুণ লাগে, কিন্তু এই টমেটো কেচাপের না একটা আলাদা স্মেল আছে, যে স্মেলটা সবসময় যদি তুমি একটু অতিরিক্ত টমেটো কেচাপে দিয়ে দাও, খেতে ঠিক ভালো লাগে না, আমার অন্তত ভালো লাগে না, বা আমার একটু গন্ধ লাগে। তো সেই জন্যই আর কি তোমাদেরকে বলা। আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে মিলে তো হেসে হেসে অস্থির যে কি করে ওরা দুজনে মিলে। আমাদের কেমিস্ট্রিটা তোমাদের দাদাভাই বা আমার বন্ডিং অনেকটা, হ্যাঁ অবশ্যই আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তার থেকেও আমরা বেশ ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। বন্ধুত্ব না হলে আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কই, বন্ধুত্ব একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা বহন করে। প্রত্যেকটা সম্পর্কে বন্ধুত্বের জায়গাতেই থাকে, তাহলে মনে হয় সেই সম্পর্কটা একটু বেশি ইজি হয়ে যায়, একটু বেশি ফ্রি হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটা খুবই মানে কী বলবো, একটু গুরুগম্ভীর সম্পর্ক আমার কাছে মনে হয়, যা আমি এতদিন ধরে দেখে এসেছি।
যে অনেক কথা ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে লুকিয়ে যায়, আবার হাজব্যান্ড তার ওয়াইফের কাছে লুকিয়ে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কোনো কিছু নয়। আমাদের মধ্যে সিক্রেট বলতে এখনও পর্যন্ত কিছু নেই, যে ও আমাকে ওর যে কিছু পার্সোনাল লাইফ বা আমার পার্সোনাল লাইফ এখনও পর্যন্ত সেটা তৈরি হয়নি। যে যাকে যা খুশি বলি, যে যার জন্য যা খুশি প্ল্যান করি, সব কিছুই আমাদের যা খুশি হয়। মানে একটা বেস্ট ফ্রেন্ড আর একটা বেস্ট ফ্রেন্ডের সাথে যেভাবে থাকে আমরা ঠিক সেভাবেই থাকি। মানে আমাদের সম্পর্কটা এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা প্রত্যেকটা সম্পর্কেরই হওয়া উচিত বলে আমার মনে হয়। আমার মা যখন বলে যে তুই দাঁড়িয়ে আছিস এইভাবেতে পাশে রয়েছিস আর ও কেন রান্না করছে, আমি উত্তর দেওয়ার আগে আমার শাশুড়িমা বলে যে ওর জন্মদিন হলে এ রান্না করে আর এর জন্মদিন হলে ও রান্না করে, শুধু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যান ওরা কী করছে। তো যাই হোক, তোমরা কে কে এরকম করো আমাকে একটু কমেন্ট করে লিখে জানিও। আমি জানি অনেকেই এরকম করো আমাদের মতো, খুনসুটি করো, একে অপরের জন্মদিনে এই সমস্ত কিছু কাজ করে। পেয়ারা কাটা আমার হয়ে গেছে, তো চলো সবাইকে এখন একে একে পেয়ারাগুলো দিয়ে আসি। আর তোমাদের দাদাভাই চিকেনটা কষাতে কষাতে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছিল, তখন আমার শাশুড়িমা মানা করলো যে এখন আলুগুলো না দিতে, কারণ যেহেতু চন্দ্রমুখী আলু, বললো কি যে চিকেন সিদ্ধ হবে না, আলু সিদ্ধ হয়ে গলে একদম যাচ্ছে কাণ্ড হয়ে যাবে, তো সেজন্য এখন না দিতে। লাস্ট মোমেন্টে যখন কষানোর শেষের দিকে আর জল ওতে পড়বে না, তখন যেন আলুগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়া হয়, তাহলেই আলু সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা আমাকে বলছিলে একজন, দেখলাম যে আমার ফ্রিজটা কোথায়, তো অশ্মির জন্য ফ্রিজটাকে আমরা বাইরের দেওয়ায় রাখিনি। আমাদের যে 3টে রুম, তার মধ্যে পশ্চিম দিকের যে রুমটা, তো সেই রুমেতে আমরা ফ্রিজটাকে একটা কোণাতে রেখেছি, কারণ বাচ্চা যেহেতু বাড়িতে আছে, ইলেকট্রনিক জিনিস ওর পিছনেতে তারের মতো, তার জালের মতো রয়েছে, তো দাওয়াতে থাকলেও সবসময়তে নিয়ে যদি ঘোরাফেরা করতো বা হাত দিয়ে দিত, তো একটু ভয়ের ব্যাপার ছিল। তো সেই ভয় থেকেই বলতে পারো ফ্রিজটাকে আমরা ওই ঘরের মধ্যে শিফট করে নিয়েছি। তোমাদের দাদাভাই মাংস রান্না, চিকেন বলো, মাটন বলো, যাই রান্না করুক না কেন, বরাবরই রান্নার হাতটা ওর খুবই ভালো। আগের দিনে বলছিলাম না যে তোমাদের দাদাভাই বাইরের কাজ এবং ঘরের কাজ দুটোতেই ইকুয়ালি এক্সপার্ট, তো এই হলো তার নমুনা, কারণ সব কিছু যাই ও বানায় সেটাই একদম পারফেক্টলি বানায়। তো আমি ওকে নাম দিয়েছি মিস্টার পারফেকশনিস্ট, কারণ সব কিছু ওর যে কাজটা যদি অন্য কেউ করে থাকে, কিন্তু সেই কাজটা যেন ওর পারফেক্ট হতে হবে, আর পারফেক্ট যদি না হয় তাহলে ওর একদম মাথা খারাপ হয়ে যায় যে যেমন তেমন করে কাজ করলে হবে না। তো ওর জন্য আমি বললাম না যে ওকে অ্যাসিস্ট করছি, তো তার জন্য কিছু মশলা বেটে দিচ্ছি। মশলাতে সেমন কিছুই না, শুধু গরম মশলা কয়েকটা গুঁড়িয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওই যেহেতু অশ্মি খাবে, তো অশ্মিকে ওর জন্য আর কি যে রান্নাটা হবে সেটাতে তোমার ঝাল দেওয়া চলবে না, তো ওর জন্য তুলে নেওয়ার পর ঝাল দেব। তো তার জন্য ওকে বলেছিলাম গোলমরিচ কিছু দিতে, গোলমরিচের ডাস্ট করা ছিল, কিন্তু ও বললো যে আজকে ডাস্ট গোলমরিচটা দেবে না, তো নতুন করে আর কি ডাস্ট করে দিতে, আর কিছু কাঁচা লঙ্কা, গোলমরিচ এইসব একসাথে আর কি কিছু করেছিল, পেস্টের মতো একটা বানিয়ে দিতে, তো আমি সেটাই আর কি ওকে বানিয়ে দিচ্ছিলাম। মেনলি বলতে পারো আর কি অ্যাসিস্ট করা, মানে হাতে হাতে জোগাড় দেওয়া, তো সেটাই করছিলাম। আর আমি ও যখন রান্না করে, যখন চেষ্টা করি যে ও ঠিক ওকে দেখিয়ে দেখিয়ে করতে, কারণ ওই যে বললাম খুঁতখুঁতে একটু বাতিক আছে, তো সেই জন্য একটু এদিক থেকে ওদিক হলেই ওর মাথা খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমি চেষ্টা করি একটু দেখিয়ে দেখিয়ে করার, তাতে আর কি ও যেমনটা চায় তেমনটা যেন ওকে আমি হাতের কাছে জোগাড় করতে পারি। তো মশলাটা আমি বাটছি, কিন্তু বাটতে বাটতে ওকে বারবার দেখাচ্ছিলাম যে দেখো আরও গোড়াবো কি না, আরও পেস্ট হবে কি না, আরও জল দেবো কি না, তো সেই জন্যই আর কি যাতে কোনো কাজে ভুল না হয়। তো আমাকে তারপরে বলল যে না কোনো অসুবিধা নয়। আর এই দেখো এতগুলো লঙ্কা, গোলমরিচ, মানে এটা সাংঘাতিক ঝাল, সেটাকে আমি হাতে করেই এইভাবে তো করছিলাম, ভেবেছিলাম যে একটা স্পুন নেব, কিন্তু তারপর বকতে বকতে মাথা থেকে একদম বেরিয়েই গেছিলো। এখন এডিট করতে করতে বলছি যে ভাবছি যে একটা তো স্পুন নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আমি নিইনি, ওই তাড়াহুড়ো করে হাতের মধ্যেই হাতের সাহায্যেই করে নিলাম। পরে অবশ্যই আমি হাতটাকে ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম, না হলে তো বাচ্চা আছে, ওর গায়ে হাত দিলে বা ওকে যখন খাওয়াতে যাবো যদি ঝাল দিয়ে দিই তাহলে তো পুরো খাওয়াটাই নষ্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানিও।